নমস্কার, দেখছেন কলকাতা টিভি। রাজ্য দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সেরা 10 শুরু করছি আমি রুমকি। শুরুতেই নজর রাখবো বাংলার খবরে। রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে কোভিড বিধি মেনে গঙ্গাসাগর মেলা করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। মঙ্গলবারই প্রতিটি পুণ্যার্থীর কোভিড পরীক্ষার কথাও জানান মেয়র ফেরহাদ হাকিম। কিন্তু এই অতিমারী পরিস্থিতিতে মেলা হলে সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে। এই আশঙ্কায় মেলা বন্ধের আবেদন জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়। বুধবার সেই মামলার শুনানিতে আদালত রাজ্যের হাতেই সিদ্ধান্ত নেওয়ার ভার তুলে দেয়। মেলা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত রাজ্য সরকার হলফনামার আকারে বৃহস্পতিবার জমা দেবে। শেষমেশ আশঙ্কায় সত্যি হলো, করোনা পরিস্থিতির জন্য স্থগিত হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের দুই কর্মকর্তা রাজ চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায় দুজনেই কোভিড আক্রান্ত। বড় বিপদ এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। আগামী 7ই জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসব কমিটিতে থাকা এতজন করোনা আক্রান্ত হওয়ায় স্থগিতের সিদ্ধান্ত নিল কমিটি। টলিপাড়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রাজ শুভশ্রীর পর এবার করোনা আক্রান্ত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। অসুস্থতার খবর টুইটে জানিয়ে অভিনেতা লিখলেন, ডিসেম্বরের শেষে মুম্বাইতে করোনার অল্প উপসর্গ বুঝতে পেরেছিলেন তিনি। তবে করোনা পরীক্ষার পর অভিনেতা জানতে পারেন তিনি কোভিড নেগেটিভ। তারপরেই কলকাতায় ফেরেন তিনি। নতুন বছরের শুরুতে সম্পূর্ণ সুস্থ থাকলেও সম্প্রতি নিয়ম মেনে করোনা পরীক্ষা করেছিলেন পরমব্রত। আর তাতেই তিনি জানতে পারেন করোনার কবলে পড়েছেন। কয়েকদিনের মধ্যে সংস্পর্শে আসা প্রত্যেককে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। করোনার ছায়া এবার ভবানীপুর থানায় একজন দুজন নয়, থানার প্রায় 25 জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত। যদিও থানার ওসির করোনা হয়নি বলেই জানানো হয়েছে। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে পুরো থানা। থানায় প্রবেশের ক্ষেত্রে করা হয়েছে কড়াকড়ি। প্রথম ঢেউয়ের মতো তৃতীয় ঢেউয়েও একের পর এক আক্রান্ত হচ্ছেন পুলিশ কর্মীরা। এখনো পর্যন্ত শতাধিক পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন বলে খবর। হু হু করে বাড়ছে সংক্রমণ। আক্রান্ত একাধিক করোনা যোদ্ধা। ডাক্তার থেকে পুলিশ প্রতিদিন করোনা সংক্রমণের খবর। আক্রান্ত সাধারণ মানুষও, তবুও হুঁশ ফিরছে না আম জনতার। মুখে মাস্ক ছাড়াই তারা বেরিয়ে পড়ছেন রাস্তায়। সচেতন করতে তৎপর প্রশাসনও। পুলিশের মাইকিং, পাশাপাশি কড়া ধমকও। গড়িয়াহাট মোড়ে সাউথ ট্রাফিক গার্ডের অভিযানে এই ছবি ধরা পড়ল কলকাতা টিভির ক্যামেরায়। তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় কোনো ফাঁক রাখতে চাইছেন না পুলিশ প্রশাসন। মাস্ক না পরে ধরা পড়তেই কেউ দিচ্ছেন পিট্টান, কেউ আবার ভ্যাবাচাকা, কেউ বা তড়িঘড়ি মাস্ক পরে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছেন। আর কবে ফিরবে আমজনতার হুঁশ? দুয়ারে 4 পুরসভা নির্বাচন। অন্যদিকে রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে পুরো ভোট পেছনোর আবেদন কলকাতা হাইকোর্টের। আবেদন করেছেন সমাজকর্মী বিমল ভট্টাচার্য। রাজ্যে এই মুহূর্তে দৈনিক সংক্রমণ প্রায় 10,000-এর কাছাকাছি। এই অবস্থায় আগামী 22শে জানুয়ারি চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি ও আসানসোল পুরসভায় ভোট। ফলে নির্বাচন ও ঊর্ধ্বমুখী করোনা গ্রাফের সাঁড়াশি চাপে সাধারণ মানুষের বিপদ আরও বাড়তে পারে। ভোট করা কতটা নিরাপদ হবে তা নিয়েও প্রশ্ন উঠছে বারবার। মামলা করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। শুক্রবার শুনানির সম্ভাবনা। আগামী 22শে জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি সহ 4 পুর নিগমের ভোট। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের পক্ষে সওয়াল করেছেন বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশেই আস্থা রাখল রাজ্য নির্বাচন কমিশন। নিরাপত্তা নিয়ে আগামী 8ই জানুয়ারির আগে বৈঠকে বসতে চলেছে কমিশন। সেই বৈঠকের আগে ভোটে কত বাহিনী পুলিশ পাওয়া যাবে কমিশনের পক্ষ থেকে রাজ্যের কাছে জানতে চাওয়া হলো। ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রত্যেকটি বুথেই সশস্ত্র পুলিশ রাখার পক্ষে রাজ্য নির্বাচন কমিশন। এবার গেরুয়া বিদ্রোহ হিরণের। বঙ্গ বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন খড়গপুরের বিজেপি বিধায়ক। বঙ্গ বিজেপির ওপরে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। হিরণের নিশানায় দিলীপ ঘোষ। যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে গুরুত্ব দেন, সেখানে বঙ্গ বিজেপিতে তাঁর গুরুত্ব নেই বলেই অভিযোগ। তবে তিনি উন্নয়নের সঙ্গে থাকবেন জানিয়েছেন হিরণ। আর এখানেই উঠছে প্রশ্ন, উন্নয়ন বলতে তিনি কি তৃণমূলের কথা বলছেন? হিরণ অবশ্য এই জল্পনা উড়িয়ে দিয়েছেন। তার স্পষ্ট বক্তব্য, তিনি বঙ্গ বিজেপির সাংগঠনিক গ্রুপ ছেড়েছেন। দল ছাড়ার কোনো প্রশ্নই নেই। তিনি বিধায়ক হিসেবে তার কাজ করে যাচ্ছেন। হিরণের গ্রুপ ছাড়া নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তাঁর বিরুদ্ধে সব অভিযোগ উড়িয়ে দেন তিনি। তবে তাঁর কথাতেও দল ছাড়ার প্রচ্ছন্ন ইঙ্গিত। বিধায়ক সাংসদদের ঠান্ডা যুদ্ধে কে দলে থাকবেন আর কেই বা বেরিয়ে যাবেন তা নিয়ে সরগরম বঙ্গ বিজেপি।
শুভেন্দু অধিকারী নেতাই সফরের জট কাটল। আগামী 7ই জানুয়ারি নেতাই যাওয়ার কথা বিরোধী দলনেতার। সেখানে যাওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট। তবে যাওয়ার আগে প্রশাসনকে জানাতে হবে কর্মসূচি। বুধবার রেলযাত্রীদের বিক্ষোভে উত্তাল হল শিয়ালদা উত্তর দক্ষিণ দুই শাখায়। এদিন বনগাঁ থেকে প্রথম ও দ্বিতীয় ট্রেন চালু করার দাবিতে রেল লাইন অবরোধ করেন ঠাকুরনগরের ফুল ব্যবসায়ীরা। ভোর থেকে ট্র্যাক আটকে চলে বিক্ষোভ। তাঁদের অভিযোগ, বনগাঁ থেকে 2:58 প্রথম ট্রেন বাতিল করা হয়েছে। সব যানবাহন চললেও চলছে না ট্রেন, অথচ রুটি রুজির জন্য তাঁরা এই ট্রেনের ওপরেই নির্ভরশীল। এর ফলে তাঁদের ব্যবসায় ক্ষতি হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। অন্যদিকে বিধিনিষেধের জেরে ট্রেন বাতিল হওয়ায় ক্যানিং শিয়ালদা শাখায় তালদি স্টেশনে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা, পরিচারিকা এবং ব্যবসায়ীরাও। মূলত সকালে ট্রেন ধরে গন্তব্যে পৌঁছেন পরিচারিকা এবং ব্যবসায়ীরা। ট্রেন বাতিলের জেরে স্টেশনে প্রচুর ভিড় হয়। প্রতিবাদে এদিন ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। দীর্ঘ 6 ঘণ্টা ধরে তালদি স্টেশনে চলে অবরোধ। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। দেশের খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নজর রাখবো দেশের বাছাই করা খবরগুলির দিকে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গাফিলতি। ভোটমুখী পাঞ্জাবে সভা বাতিল করে ফিরে যেতে হলো নরেন্দ্র মোদীকে। বুধবার ফিরোজপুরে সভা ছিল প্রধানমন্ত্রীর। খারাপ আবহাওয়ার জন্য সড়কপথে সভাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে আশ্বাসও দেন পাঞ্জাব পুলিশের ডিআইজি। নিরাপত্তা খতিয়ে দেখার পরে সড়কপথে যাওয়ার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। হুসেনিওয়ালা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আটকে পড়ে প্রধানমন্ত্রীর কনভয়। ফ্লাইওভারে ওঠার মুখে দেখা যায় একটি কৃষক সংগঠনের নেতারা বিক্ষোভ দেখাচ্ছেন। রাস্তা বন্ধ। প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর সমস্ত অনুষ্ঠান বাতিল করে ভাতিন্ডা বিমানবন্দরে ফিরে যান নরেন্দ্র মোদী। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। পাঞ্জাবে হার নিশ্চিত জেনে কংগ্রেস সস্তা রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। এক ধাক্কায় দেশে করোনার দৈনিক সংক্রমণ 50,000 পার করে দিয়েছে। দৈনিক সংক্রমণের এই হাইজাম্প চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য মন্ত্রকের। আর কয়েকদিনের মধ্যে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। দিনক্ষণ ঘোষণা না হলেও নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই চড়ছে প্রচারের পারদ। জনসংযোগ বাড়াতে কোভিড বিধিকে শিখিয়ে তুলে মঙ্গলবার বরেলিতে ম্যারাথন র্যালির ডাক দেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। ঘটে পদপিষ্টের ঘটনাও। বেশ কয়েকজন জখমও হন। ইতিমধ্যে শিশু অধিকার সুরক্ষা কমিশন তদন্তের দাবি করেছে। করোনার মধ্যেই ম্যারাথন আয়োজনকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিভিন্ন মহলে উঠেছে প্রতিবাদের ঝড়। এই ঘটনার রেশ কয়েক ঘন্টা কাটতে না কাটতেই এবার উত্তরপ্রদেশের সব রকম র্যালি, সভা, পদযাত্রা বন্ধের সিদ্ধান্ত নিল কংগ্রেস। কোভিড পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় এই সিদ্ধান্ত বলে কংগ্রেসের পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছে। মুম্বাই সাইবার পুলিশের জালে বুল্লি বাই অ্যাপের আরও এক অপরাধী। উত্তরাখণ্ড থেকে এক ছাত্রকে গ্রেফতার করল মুম্বাই সাইবার পুলিশ। বুধবার সকালে মায়াঙ্ক রাওয়াল নামে বছর 21-এর ওই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। এর আগে উত্তরাখণ্ড থেকে বুল্লি বাই অ্যাপের প্রধান অপরাধী শ্বেতা সিংকে গ্রেফতার করে পুলিশ। ধরা পড়েছে বিশাল কুমার ঝা নামে বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ারিং ছাত্র। সফটওয়্যার কোম্পানি গিটহাবে তৈরি বুল্লি বাই অ্যাপের বিরুদ্ধে মুসলিম মহিলাদের ছবি নিলামে তোলার অভিযোগ উঠেছিল। পুলিশের কাছে এফআইআরও হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে মুম্বাই সাইবার সেল। সংঘর্ষে 3 জৈশ জঙ্গি খতম উপত্যকায়। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার চান্দগামে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেনা জওয়ানদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা উত্তর দেয় সেনাবাহিনী। গুলির লড়াইয়ে নিহত হন 3 জঙ্গি। পুলিশ সূত্রে খবর, 3 জনের মধ্যে একজন পাকিস্তানের জৈশ-ই মোহাম্মদের সদস্য, বাকি 2 জনও জৈশ সদস্য। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র সহ গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। এলাকায় তল্লাশি চলছে। বাস ও সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঝাড়খণ্ডে নিহত 7 জন, আহত 24-এর বেশি। বুধবার ঝাড়খণ্ডের পাকুড় জেলায় ঘটনা। আমরাপাড়া থানার পাদেরকোলা গ্রামে বাস ও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় আহতদের অনেকেই অবস্থা সংকটজনক। দুর্ঘটনার পর অনেক যাত্রী বাসের মধ্যে আটকে পড়েন। পরে গ্যাস কাটার দিয়ে বাস কাটার পর তাদের বাইরে বের করে আনা হয়। বাস এবং সিলিন্ডারবাহী ট্রাক দুটি গতিতে থাকার সময় সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি একটি অন্যটির সঙ্গে আটকে ছিল বহুক্ষণ। সাব ডিভিশনাল পুলিশ অফিসার অজিত কুমার ভিন্দেল বলছেন, ট্রাকটির একটি সিলিন্ডারেও বিস্ফোরণ ঘটেনি। তেমন হলে বিপদ আরও বাড়ত।
পরীক্ষা বাড়তেই 25শে ডিসেম্বর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা গ্রাফ। নয়া স্ট্রেন ওমিক্রনের থাবায় তটস্থ কেন্দ্রীয় সরকার থেকে চিকিৎসক, গবেষকেরা। দেশে কি আছড়ে পড়েছে সংক্রমণের তৃতীয় ঢেউ? উদ্বেগে দেশবাসী। এমন পরিস্থিতিতেই কেন্দ্রের নয়া নির্দেশিকা। করোনা আক্রান্তের ক্ষেত্রে কমল হোম আইসোলেশনের সময়। এখন করোনা আক্রান্ত হলে হোম আইসোলেশন 7 দিন, জ্বর না এলে 3 দিনেই মুক্তি। এমনকি হোম আইসোলেশন শেষ হওয়ার পর পুনরায় পরীক্ষা করানোরও প্রয়োজন নেই বলেই জানানো হয়েছে। তবে নির্দেশিকায় এও জানানো হয়েছে, HIV ক্যান্সার আক্রান্ত রোগী এবং যাদের অঙ্গ প্রতিস্থাপন হয়েছে তারা এই গাইডলাইনের আওতায় পড়বেন না। এরই মধ্যে দেশে প্রথম ওমিক্রন আক্রান্তের মৃত্যু হলো জয়পুরে। 72 বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। মৃতের শারীরিক সমস্যা ছিল বলে জানা গেছে। আশঙ্কা সত্যি করে দেশে আছড়ে পড়েছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। 1 লাফে 55% বেড়ে গেল দৈনিক সংক্রমণ। মঙ্গলবারও সংক্রমণের যে অঙ্কটা ছিল 37,000-এর ঘরে, বুধবার সেই সংখ্যাটা হয়ে গেল 58,097। পরিসংখ্যান বলছে 9 দিনে 6 গুণ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। মৃত্যুর সংখ্যাও মঙ্গলবারের তুলনায় 4 গুণ বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় 534 জনের প্রাণ গিয়েছে সংক্রমণে। সক্রিয় সংক্রমণের হার বা পজিটিভিটি রেট বেড়ে হয়েছে 4.18%। এদিকে দেশে গত 24 ঘন্টায় নতুন করে ওমিক্রন আক্রান্ত 243 জন। এর মধ্যে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 653, দিল্লিতে করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত 464, কেরলে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 185। এক ধাক্কায় 50,000-এর গণ্ডি পার করেছে দেশ। দেশের দৈনিক করোনা সংক্রমণ 58,097, প্রায় 55% বেড়ে গেল দৈনিক সংক্রমণ। দৈনিক মৃত্যুও বেড়ে হল 534। দেশে আছড়ে পড়েছে করোনা তৃতীয় ঢেউ। আগামী দিনে কোভিডের আরও বড় ঢেউয়ের কবলে পড়বে ভারত। পরিস্থিতির কতটা অবনতি হচ্ছে তা বোঝা যাবে 2 সপ্তাহের মধ্যেই, জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বৈজ্ঞানিক সৌমিয়া স্বামীনাথন। তার মতে, যে হারে কোভিড বাড়ছে তাতে স্বাস্থ্য ব্যবস্থার উপরে চাপ পড়তে পারে। ফলে লক্ষণ থাকলেই পরীক্ষা করাতে হবে। গত 3 দিনে কর্ণাটকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যে বাড়তি করোনা সংক্রমণের দিকে খেয়াল রেখে বাসবরাজ বোমাই সরকার মঙ্গলবার রাজ্যের সাপ্তাহিক কারফিউর কথা ঘোষণা করল। শুক্রবার থেকেই লাগু হবে এই নতুন নিয়ম। কেরালা, গোয়া, মহারাষ্ট্র থেকে যারা রাজ্যে ঢুকবেন তাদের জন্য নেগেটিভ RT-PCR রিপোর্টও বাধ্যতামূলক করা হয়েছে বলে ঘোষণা করেছে কর্ণাটক সরকার। কারফিউ চলাকালীন বিভিন্ন জরুরি পরিষেবা, যানবাহন, হোটেল পরিষেবা স্বাভাবিক থাকবে বলেই জানিয়েছে কর্ণাটক সরকার। শুক্রবার রাত 10টা থেকে সোমবার সকাল 5টা পর্যন্ত কর্ণাটকে সাপ্তাহিক কারফিউ জারি থাকবে। এমনিতেই রাজ্যে রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত নৈশ কারফিউ বলবৎ থাকছে। ফ্যাসিস্ট বিরোধী ভারত জাগছে, মন্দির ওহি বানায়েঙ্গে বলে গর্জন উঠেছিল যে রাম রাজত্ব থেকে, সেখানে এবার শোনা গেল অন্য স্লোগান। জাতপাত ধর্মভেদ চাই না, চাকরি চাই। এই স্লোগানই শোনা গেল এলাহাবাদের রাস্তায়। মন্দির মসজিদের ধর্মীয় মোহ নয়, প্রত্যেকটি ঘাতে কাজ আর প্রত্যেকটি পাতে ভাতের দাবিতে রাস্তায় নেমেছিল এলাহাবাদের যুব সম্প্রদায়। বিদেশের খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নজর রাখবো বিদেশের বাছাই করা খবরগুলির দিকে। হিংসাত্মক আন্দোলনের চাপে সরকার পড়তে বাধ্য হলো কাজাখস্তানে। কাজাক প্রেসিডেন্টের অফিস বুধবার এমনটাই জানিয়েছে। জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে উত্তাল বিক্ষোভের সামনে কার্যত নতি স্বীকার করতে বাধ্য হলো প্রশাসন। অলমাতিতে জরুরি পরিস্থিতি জারি হতেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। সে দেশের প্রেসিডেন্ট কাসেম জোমরাট তোকিয়েভ জরুরি অবস্থা ঘোষণা করার পর থেকেই আন্দোলন আরও চরম আকার ধারণ করে। অলমাতির পাশাপাশি মঙ্গিস্তাও প্রদেশে তুমুল বিক্ষোভ প্রদর্শন হয়। জায়গায় জায়গায় বিভিন্ন সরকারি দপ্তর, সেনা দপ্তরে হামলা চালায় প্রতিবাদীরা। আগুন ধরিয়ে দেয় সরকারি ভবনে। বিক্ষোভকারীদের আক্রমণে প্রায় 100 জন পুলিশ কর্মী জখম হয়েছেন। প্রেসিডেন্ট এই ঘটনার কড়া নিন্দা করে প্রথমে বলেছিলেন, বিক্ষোভের জেরে সরকারের পতন হবে না, সহমতের ভিত্তিতে সমাধান খোঁজা উচিত। তবে বিক্ষোভের সামনে অসহায় আত্মসমর্পণ করল সরকার। উল্লেখ্য, জ্বালানির মূল্য বৃদ্ধি করার সরকারি সিদ্ধান্তের পরেই বিক্ষোভ চরমে পৌঁছয়। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া পুলিশি প্রহরা দেখা দেয়। কাজাখস্তানে যেন যুদ্ধের বাতাবরণ। হাইতির প্রধানমন্ত্রীকে হত্যার ছক বানচাল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। ক্যারিবিয়ান দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে,
গোনাইভস শহরের একটি চার্চ থেকে বেরোনোর সময় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। তৎপরতার সঙ্গে তার নিরাপত্তা রক্ষীরা অক্ষত অবস্থায় প্রধানমন্ত্রীকে সেখান থেকে বের করে আনেন। যদিও এই গুলিকাণ্ডে সেখানে হাজির এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার কয়েক মুহূর্ত আগেই স্থানীয় এক গ্যাং লিডার প্রধানমন্ত্রীর প্রাণনাশের হুমকি দিয়েছিল বলে খবর। গত বছর সে দেশের প্রেসিডেন্ট জোভেনেল মোইসকে হত্যা করা হয়েছিল তার ব্যক্তিগত বাসভবনে। ফের হইচই আফগানিস্তানে। এবার নিজেদের যুদ্ধের প্রচার করতে মরিয়া তালিবান। মার্কিন সেনাদের উৎখাতের ছবি তুলে ধরল তারা। কালো পাথরে খোদাই করে লেখা আমেরিকার সেনাদের নাম ও পদমর্যাদা। আফগানিস্তানের গজনি প্রদেশের গভর্নরের বাসভবন চত্বরে সেই ফলক ঘিরে ভিড় জমিয়েছেন তালিব যোদ্ধারা। মার্কিন সেনার মহিমা প্রচারের জন্য নয়, বরং দীর্ঘ 20 বছরের লড়াইয়ের পর আমেরিকার সেনাকে উৎখাতের প্রতীক তুলে ধরতেই এই প্রদর্শনের আয়োজন। তালিবানের মতে এই পাথর মানুষকে অনুপ্রাণিত করবে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম জানবে তালিবানের যুদ্ধের কথা। বর্তমানে চরম আর্থিক সংকটের মুখে আফগানিস্তান। রাষ্ট্রপুঞ্জের হিসেব অনুযায়ী দেশের অর্ধেকের বেশি মানুষ খাদ্যাভাবে ভুগছে। এই পরিস্থিতিতেও নিজেদের প্রচার চালাতে মরিয়া তালিব। তা কতটা যুক্তিসঙ্গত সেই নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহল। তালিবানের ফের নারী বিরোধী মনোভাব স্পষ্ট। এতদিন নিশানায় ছিল মহিলারা, এবার কোপ পড়ল ম্যানিকুইনদের ওপর। দোকানের ব্যবসায়ীদের ম্যানিকুইন বা মহিলা পুতুলের মাথা কেটে দেওয়ার নির্দেশ দিল তালিব সরকার। যেমন বলা তেমন কাজ, শুরু হলো ম্যানিকুইনের মাথা কাটার কাজ। দোকানে দাঁড় করিয়ে রাখা ম্যানিকুইন ইসলামিক আইন ভঙ্গ করে, তাই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। তবে ম্যানিকুইন ঢেকে দিলে বা লুকিয়ে দিলেও চলবে না, মাথা কাটতে হবে। তালিবান ক্ষমতায় আসার পরই নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করেছিল। সেদেশে সামান্য অধিকার থেকেও বঞ্চিত মহিলারা, এবার বাদ পড়ল ম্যানিকুইনরাও। এর আগে 90-এর দশকে বিভিন্ন মূর্তির ওপরেও ক্ষোভ পড়েছিল তালিবানের। বিশ্বজুড়ে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে। লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। অস্ট্রেলিয়ায় সংক্রমণের জেরে অতিমারির সব রেকর্ড ছাপিয়ে গেল। এর জেরে হাসপাতালে যেমন রোগীর চাপ বাড়ছে, অন্যদিকে টেস্টিং সেন্টারগুলিতেও লাইন দিচ্ছেন অস্ট্রেলিয়াবাসী। সেদেশের সবথেকে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে 23,131 জন নতুন সংক্রমণ রিপোর্ট করা হয়েছে। সেখানে নতুন করে 1,344 জন হাসপাতালে ভর্তি। ভিক্টোরিয়ায় গত 24 ঘন্টায় সংক্রমিত 14,020 জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 5 শতাধিক। এই পরিস্থিতিতে ভীষণ উদ্বেগে স্কট মরিসন প্রশাসন। বেজায় চাপে সেদেশের স্বাস্থ্য পরিকাঠামো। হংকংয়ের বন্দরে জাহাজকে ঢুকতে জারি করা হলো নিষেধাজ্ঞা। জাহাজের 9 জন যাত্রী করোনায় আক্রান্ত। সকলের রিপোর্ট নেগেটিভ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে বলেই জানিয়েছে হংকং প্রশাসন। অন্যদিকে ইতালির রোমেও 45 জন করোনায় আক্রান্ত ও তাদের পরিবারকে জাহাজেই আইসোলেশনে থাকার নির্দেশ। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, দাপট বাড়াচ্ছে ওমিক্রন। এই পরিস্থিতির মধ্যে উদ্বেগের কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার নয়া রূপ ওমিক্রন সংক্রামক হলেও তার ক্ষতি করার শক্তি কম। কিন্তু অন্য কথা শোনাচ্ছে হু। ইউরোপের ওই সংস্থার আধিকারিক ক্যাথরিন স্মলউড জানিয়েছেন, প্রবল সংক্রমণের মধ্যেই জন্ম নিতে পারে করোনার আরও ভয়াবহ কোনো রূপ। ইউরোপে অতিমারির শুরু থেকেই 10 কোটি মানুষ আক্রান্ত হয়েছে। তার মধ্যে গত বছরের শেষ সপ্তাহেই আক্রান্ত হয়েছেন 50 লক্ষ মানুষ। তবে বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যাটা কম। এবার দেখার হুয়ের এই ভবিষ্যৎবাণী কতটা মেলে। ওমিক্রনের জেরে খারাপ হচ্ছে পরিস্থিতি। সবচেয়ে খারাপ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের। সেদেশে 95% সংক্রমণের পিছনে ওমিক্রন দায়ী বলে জানালো মার্কিন স্বাস্থ্য আধিকারিকরা। সম্প্রতি আমেরিকা জুড়ে সমীক্ষা চালায় সিডিসি। মূলত করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত মার্কিনবাসী, এই উদ্দেশ্য নিয়ে সমীক্ষা চালানো হয়। সেখানে উঠে আসে বেশিরভাগ সংক্রমণের জন্য ওমিক্রন দায়ী। সিডিসি সূত্রের খবর, 1 মাসে পরিস্থিতির বদল ঘটেছে। জুনের শেষ পর্যন্ত ডেল্টা অনেক বেশি অ্যাক্টিভ ছিল। এরপর নভেম্বর থেকে দাপট বেড়েছে ওমিক্রনের। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি ল্যাবরেটরি, স্বাস্থ্য দপ্তর থেকে নমুনা সংগ্রহ করেন বিজ্ঞানীরা। এরপরেই সিদ্ধান্তে পৌঁছয় তারা। আর্জেন্টিনায় 1 সপ্তাহ পেরিয়ে গেলেও দাবানলকে নিয়ন্ত্রণে আনা যায়নি। জ্বলছে 77,000 হেক্টর জমি। ঝোড়ো বাতাস এবং স্বল্প আপেক্ষিক আর্দ্রতা আগুনে যেন ঘৃতাহুতি করেছে। শয়ে শয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য এবং দমকল কর্মী যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছেন। তবে তাতে লাভ কিছু হচ্ছে না তা স্পষ্ট। এদিকে পরিস্থিতির কথা বিচার করে সেদেশের পরিবেশ মন্ত্রক ও ফেডারেল কাউন্সিল অফ এনভায়রনমেন্ট দেশ জুড়ে ইমার্জেন্সি ঘোষণা করেছিল আগেই। যমজ হলেও বছর ভিন্ন, এরকমটা কি শুনেছেন কখনো? সম্প্রতি এমনটাই ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। 15 মিনিটের ব্যবধানে জন্ম, অথচ প্রমাণপত্রে রয়েছে আলাদা সাল। একজনের 2021, অন্যজনের 2022। জানা গিয়েছে 31শে ডিসেম্বর 11:45 জন্ম নেয় এক পুত্র সন্তান। কন্যা সন্তান জন্ম নেয় 12টায়। যমজ ভাই বোনের মধ্যে পুত্র সন্তানের নাম রাখা হয়েছে আলফ্রেডো। কন্যা সন্তানটির নাম রাখা হয়েছে আইলিন। বিষয়টিতে অবাক তাদের মা ফাতিমা মাদ্রিগাল ও বাবা রবার্ট ট্রুজিলো। ক্যালিফোর্নিয়ার গ্রিনফিল্ড শহরের বাসিন্দা তারা।
আলফ্রেডো ও আইলিন সুস্থ রয়েছে বলেই জানিয়েছেন তাদের বাবা মা। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।